শান্তিনিকেতন সিরিজের সাইট সিইংয়ের দ্বিতীয় পর্ব। আজ থাকছে সৃজনী শিল্পগ্রাম, 34 ফুট উচ্চতা বিশিষ্ট বুদ্ধদেবের মূর্তি আর আমার কুটির। চলুন দেখা যাক। কলকাতার কাছে পিঠে সিরিজের আমাদের যে শান্তিনিকেতন সফর চলছে, সেই সফরের আজকে দ্বিতীয় দিন। আমরা ব্রেকফাস্ট সেরে বেরোচ্ছি। আজকে আমাদের গন্তব্য 3টে জায়গা: সৃজনী শিল্পগ্রাম, সুরুল রাজবাড়ি আর সোনাঝুরি হাট। আমাদের গাড়ি বাইরে রেডি আছে। আমরা দিভিক গেস্ট হাউস বা সোলফুল হোমস্টেতে উঠেছি। সেখান থেকে গাড়ি নিয়ে যাব এই 3টের মধ্যে যে কোনো একটাতে প্রথমে। কোনটাতে প্রথমে যাব ড্রাইভারের সাথে কথা বলে রওনা দেব। চলুন যাওয়া যাক। সেদিন সকালে উঠে স্নান সেরে পেট পুড়ে ব্রেকফাস্ট খেতে গিয়ে প্রায় 10:30 বেজে গেল। ব্রেকফাস্টের জম্পেশ মেনুতে ছিল লুচি তরকারি, মিষ্টি, ডিমের পোচ আর চা। এসব গলাধঃকরণ করে যখন বেরোলাম, তখন বাইরের অপেক্ষমান গাড়ি অধৈর্যের বাঁশি বাজাতে শুরু করেছে। কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে, সে তো আজকে নয়, সে তো আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে তো আজকে নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে কবে পথে বেরিয়েছিলেন, সে তো আজকে নয়। যাই হোক, আমরা আবার পথে বেরোচ্ছি আজকে। আজ সকালে প্রথম গন্তব্য সৃজনী শিল্পগ্রাম, তারপরে সুরুল রাজবাড়ি, তারপরে যাব সোনাঝুরি হাট। সঙ্গে থাকবেন আপনারা। ভিডিওর শুরুতে মোট 3টে জায়গা দেখাবো বলে প্রতিজ্ঞা করলেও এই পর্বে আমরা রাখছি শুধুমাত্র সৃজনী শিল্পগ্রাম। এই একটা জায়গাতেই এত কিছু দেখার আর দেখানোর আছে, আগে তা বুঝিনি। আমাদের সৃজনী শিল্পগ্রামের বিস্ময় আপনাদের সাথে ভাগ করে নেবার জন্য প্রায় পুরোটাই আনকাট, আনএডিটেড রেকর্ডিং রাখছি আপনাদের জন্য। সুরুল রাজবাড়ি আর সোনাঝুরি হাট পরের পর্বে। নো ফুড অ্যালাউড, নো স্মোকিং, ভেহিকলস আর নট অ্যালাউড, এই 3টেই এখানে লেখা আছে। টাইম ফর টিকিট 9:30 থেকে 4:30। এই হচ্ছে টিকিট ঘর। এখান থেকে পার টিকিট পার হেড আর কি 20 রুপি। আছি আমরা সৃজনী শিল্পগ্রামের মধ্যে দিয়ে হাঁটছি আর কি। অসাধারণ। গেটের সামনে থেকে যেটা করেছে, গামছা, আমাদের বাংলার গামছা যেটা হয় সেটা, আর কাপড়ের ওপরে পটচিত্র যে আঁকা আর কি, সেইগুলোর ওপর আবার পেছন দিকে দেখতে পারেন, সেটা খুব সুন্দর করে আঁকা হয়েছে এবং সেটা ডিসপ্লে করে এরকম বাঁশের একটা স্ট্রাকচারের মধ্যে করে রাখা হয়েছে। এত কালারফুল জায়গাটা, খুব সুন্দর লাগছে। এই সৃজনী শিল্পগ্রাম যদি আপনাদের আসতে হয়, আপনারা যদি 2-3 দিনের জন্যও আসেন বা 1 দিনের জন্য যদি আসেন, অনেকটা সময় রাখবেন, অনেকটা, কারণ অনেকটা দেখার আছে ঘুরে ঘুরে। এই সেই মঞ্চ যেখানে প্রতিদিন প্রতি সন্ধে অনুষ্ঠান থাকে। কবে কোন অনুষ্ঠান তার তালিকাও টাঙানো থাকে মঞ্চের সামনে। সময় মতো, সুযোগ মতো চলে আসতে পারেন। এই সৃজনী শিল্পগ্রামের বিশেষত্ব হচ্ছে এখানে ভারতবর্ষকে একটা মুঠোর মধ্যে ধরে রাখা আছে, একটা ক্যানভাসে ফেলে রাখা আছে। আপনারা যারা আসবেন তাদেরকে আসতে উৎসাহিত করব, অনুরোধ করব। তার কারণ ভারতবর্ষের যে প্রতিটি রাজ্য আছে, সেই প্রতিটি অঙ্গরাজ্যের শিল্প, সংস্কৃতি, জীবন, জীবিকাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই সৃজনী শিল্পগ্রামে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদর্শ ছিল, ভারতবর্ষের প্রতিটি অঙ্গরাজ্য, তাদের প্রতিটি মানুষ, তাদের জীবন, জীবিকা, ভালোবাসা সবগুলোকে ভারতবর্ষের যে বিরাট হিয়া, বিরাট প্রাণ, ভারতবর্ষ নামক যে একটি বিরাট দেশ আছে, তার মধ্যে বিলীন হয়ে যায়। যে হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল,
পাঠান মোগল এক দেহে হলো লীন। এখানে যেটা আছে যে গাছের ট্রাঙ্কগুলোকে খোদাই করে মানুষের মুখ, গাছ এবং পাখি দেখানো হয়েছে। এই মানুষের মুখগুলো কিন্তু বিভিন্ন অঙ্গরাজ্যের যে মানুষ আছে, অধিবাসী আছে, তাদের মুখগুলোকেই দেখাচ্ছে। দারুণ একটা প্রেক্ষাপটে, একটা দারুণ একটা জায়গায় এই গান সত্যি খুব সুন্দর লাগে, মন ভরে যায়। ইনি কমল মেটে থাকেন শ্রীনিকেতন মানে বোলপুরের সুরুলে। 4 প্রজন্ম ধরে এই বহুরূপীর কাজ উনি করে আসছেন। এদের কিন্তু একটা বড় ইতিহাস আছে এই বহুরূপীদের বীরভূমের। আরও ভয় দেখানো যায় না? দেখানো যায়, এই তো। মারা গেলে আর কেউ করতে পারবে না এটা, মানে আর কেউ আর থাকবে না এই জিনিস করার? আর করার কেউ নেই, এটাই আমার শেষ। আচ্ছা আচ্ছা, আপনার 2 মেয়ে আছে, মানে আপনিও কতদিন থেকে করছেন এটা? 11 বছর বয়স থেকে করছি। 11 বছর বয়স থেকে? মানে এই রূপেই নাকি আরো রূপ আছে? আমি বিভিন্ন রকম সাজি। কিরকম সাজে না? একরকম এক এক দিন বহুত, শাকচুরি, রাক্ষসী, ভূত, প্রেত, বিভিন্ন রকমের সাজি। এখন আপনার বয়স কত? আমার বয়স মানে 55। 55 বছর বয়স। 44 বছর ধরে করছেন। আর এই যে আপনাদের এই বহুরূপীর ঐতিহ্য যারা প্রথম থেকে আর কি করে এসছে, তারা আসলে থাকতো কোথায়? আমাদের আসল বাড়ি হচ্ছে বর্ধমান জেলায়। বর্ধমান জেলায় কোথায়? ওখানে বান বন্যা হতো, ভেদিয়া। ভেদিয়া, হ্যাঁ। ওখানে থাকতাম, আমরা ভাবি না এখানে আসবো। আর বোলপুরে তখন কিন্তু ভেদিয়ার অনেকেই তো এই কাজ করতো। অনেকেই করে, কিন্তু অনেকে কি করে এখনো? ঐতিহ্যটা কি আছে? সব পুরনো লোকগুলো ছেড়ে দিয়েছে। আচ্ছা, তারা ছেড়ে দিয়ে তারা করে না। এবার আমি একমাত্র আমি এখন করছি এখানে বোলপুরের মধ্যে। আচ্ছা আচ্ছা, কিন্তু করছে এগুলো দাদু, ঠাকুর দাদা, বাবা সবাই করে গেছে। মানে আপনাদের প্রফেশন, ঠাকুর দাদা, বাবা যারাই ছিল তারা এটা করে গেছে। আচ্ছা, শুধু এটা নিয়ে পড়ে থাকতো না, চাষবাসও করতো তারা। চাষবাসও করতো। আবার মানে যে যখন চাষবাসের সময়টা হতো না তখন এই প্রফেশনটা। আচ্ছা, ফোন, এটা কি আপনার ফোন নাম্বার তো? হ্যাঁ, এটা আমারই ফোন নাম্বার। আচ্ছা, যদি কোনো জায়গায় কেউ ডাকে পাকে, কোনো রকম যদি কোনো প্রোগ্রাম হয়, কেউ এই এর মাধ্যমে যদি কেউ দেখেন, তাহলে এখানে এই কমল মেটে ওনার নাম, উনি সুরুলে থাকেন শ্রীনিকেতন বোলপুরে। এইটা কাইন্ডলি যোগাযোগ করবেন। এনাকে দিয়েই হয়তো আমাদের এই যে ঐতিহ্য, এতদিনকার এই বোলপুরের ঐতিহ্য হয়তো শেষ হয়ে যাবে। শুধু কিন্তু ঘোরাঘুরি নয়, এখানে আছে অনেক কিছু কেনাকাটার দোকান। চট করে চটজলদি এখানে কিন্তু অনেক কিছু কিনে নিতেও পারবেন। লোকাল যেগুলো বিক্রি হয়, জামা কাপড় থেকে আরও কিছু ঘর সাজানোর জিনিস, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এত সুন্দর ফাইল, ব্যাগ। দিদি, এগুলো দাম কত করে গো? 180। সব কিছু যা আছে 180। সাইজ পাওয়া যাবে সব কিছু? সব সাইজ পাওয়া যাবে। এগুলো সব কিছু সাইজ পাওয়া যাবে দিদির কাছে। দেখতেও খুব সুন্দর। ভালো দামে পাচ্ছেন? হ্যাঁ, ঠিকঠাক দাম। তাই না? হ্যাঁ, কলকাতা থেকে দাম কম না বেশি? অনেকটাই কম। আচ্ছা আচ্ছা, কোয়ালিটিও ঠিক আছে। আচ্ছা। তো খুব সুন্দর দামে ওনারা জিনিসপত্র কিনতে পারছেন। সৃজনী শিল্পগ্রামে দেখুন এত সুন্দর জিনিস বিক্রি, কেনাকাটা চলছে এখানে। শান্তিনিকেতনের যে নির্যাস, বোলপুরের যে নির্যাসটা না, এটা সব কিছু নিয়ে আপনি এই সৃজনী শিল্পগ্রামে এসে পেয়ে যাবেন। এই গান, এই নানান রকম আদিবাসীদের নৃত্য, যেটা সবসময় এই সৃজনী শিল্পগ্রামে একটার পর একটা হয়েই যাচ্ছে। এত সুন্দর করে সাজানো, মাটির গন্ধ, লাল মাটির রাস্তা, কি পাবেন না? খুব সুন্দর এই सृजनी शिल्प। क्या खरीदा? तलवार। आज बैम्बू का है। बैम्बू का। এই একটা ছোট্ট পকেটে আপনি পাবেন দেশের সবকটা রাজ্যের চালচিত্র। শুরুতেই আমরা গেলাম উড়িষ্যা রাজ্যে।
ওড়িশার ট্র্যাডিশনকে তুলে ধরার জন্য এখানে চারখানা এরকম বাড়ি তৈরি করা হয়েছে। আসলে যেরকম হয় ট্র্যাডিশনাল বাড়ি, সেখানে তাদের বাড়ির বাইরে কীভাবে পটচিত্র করে কালারফুল কিছু রং করে সাজানো হয় এবং সেটার সমস্ত কিছু এখানে সেটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরা ভেতরে গিয়ে দেখে আসি কি ওড়িশার বাড়ি ভেতরে কীরকম থাকে আর কি। ওড়িয়া সংস্কৃতির একটা রুচিশীল উপস্থাপন আছে এই মডেল বাড়িগুলোতে। প্রতিবেশী রাজ্যের বাসিন্দা হিসেবে আপনিও গর্ববোধ করবেন, তবে মুখে পরিতৃপ্তির হাসি ফুটবে পশ্চিমবঙ্গের স্টলে। বাংলা হাওয়ায় বাংলা হিন্দোল, আমার সোনার বাংলা। সৃজনী শিল্পগ্রাম কেন্দ্র সরকারের একটা প্রকল্প। 2009 সালের মার্চ মাসে এটা উদ্বোধন করা হয়েছিল। একটি উদ্দেশ্য ছিল ভারতবর্ষের প্রতিটি রাজ্যের মানুষের জীবনকে তুলে ধরা। সেদিক থেকে কিন্তু যেটুকু আমরা ঘুরেছি তাতে বেশ সফল মনে হচ্ছে, ভালো লাগে। এরপর এখানে আছে বিহার, ঠিক সেরকমভাবেই ওয়াল সাজানো হয়েছে তাদের ট্র্যাডিশনাল আর্ট দিয়ে। এটা হচ্ছে আসাম, আর এই আসামের এক সিং গন্ডার। ওড়িশা পশ্চিমবঙ্গ দুটোই দেখা হয়ে গেছে। সামনে দেখছি সিকিম, খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে, আর এই ইয়াক রাখা আছে, সামনে প্রেয়ার হুইল রাখা আছে। সুতরাং দেখে বুঝতে পারবেন এটা সিকিমে চলে এসেছে। হচ্ছে ঝাড়খণ্ড, মণিপুর যা দিয়ে চেনা যায় সেগুলোই এখানে লেখা আছে। দেখুন ফেরোক বা শিরুই লিলি, বা শিরুই লিলি মানে লিলির একটা নিশ্চয়ই একটা ভ্যারিয়েন্ট হবে। এটা ত্রিপুরা। কাছে ঠিক ছোটো ছোটো বাড়ি আন্দামান। নিকোবরটাতে ভিড় হয়, তার নিকোবরের দোতলা একটা বাড়ি এবং নিকোবরে কিন্তু দোতলায় ওঠা যায়, তো মানুষের ইন্টারেস্ট স্বভাবতই একটুখানি বেশি। নিকোবর এই স্কাল্পচারগুলো দেখুন, পুরো শান্তিনিকেতনকে পাবেন আপনারা এখানে চলে আসলে। প্রায় অনেকখানি সময় দিনের আপনারা এখানে অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন। এই ঢেঁকি কিন্তু বাংলার একটি লৌকিক উপকরণ। সংস্কৃত ধক্কি বা ঢক্কি থেকে ঢেঁকি শব্দটা এসছে। মুন্ডারি ভাষায় তিঙ্কি শব্দের অর্থ কিন্তু ঢেঁকি। যাই হোক, এই ঢেঁকির সাহায্যে আমরা তো চাল ভাঙি, গম ভাঙি, অনেক সময় হলুদ পেশাই করা হয়। গ্রাম বাংলার মাটিতে এখন বোধহয় ঢেঁকি সেভাবে নেই, কিন্তু একটা সময় ছিল যখন এই ঢেঁকি ছাড়া কিন্তু, এই উপকরণ ছাড়া কিন্তু গ্রাম বাংলার জীবনটা অসম্পূর্ণ থাকে। এখানে সুন্দর করে টুসু, ভাদু এগুলো কিন্তু করা আছে। আমরা কিন্তু তবুও বড় হতে হতে মা ঠাকুমার কাছে এই টুসু, ভাদু এগুলোর কথা শুনেছি। এগুলো কিন্তু আমাদের এই নতুন পৌষ সংক্রান্তি, ধান যখন ওঠে, নতুন যখন চাল আসে, ধান রোয়া হয়, এগুলোর সঙ্গে মোটামুটিভাবে আমাদের কিন্তু এই উৎসবগুলো জড়িত। বাংলার জীবনে ভাদু আছে, কিন্তু বাংলার সঙ্গীতেও ভাদু গান আছে। একদম ভাদু কিন্তু বাংলার সঙ্গে পরম্পরার সঙ্গে পুরোপুরি জড়িত। রাঢ় বাংলার শস্য বন্দনার একটা লৌকিক উৎসব কিন্তু এই টুসু পরব। এই টুসু পরব মূলত দেখা যায় কিন্তু আমাদের বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এই অঞ্চলগুলোতে। আর টুসু হচ্ছে শস্যের দেবী। আমরা কিন্তু লক্ষ্মীর সঙ্গেও, মা লক্ষ্মীর সঙ্গেও কিন্তু এর মোটামুটি একটা সিমিলারিটি আছে। তো এইটা কিন্তু কোনো বৈদিক আচার নেই, এর কিন্তু কোনো মন্ত্র নেই। কোনো কোনো জায়গায় টুসুর কিন্তু কিছু মূর্তি দেখা গেলেও দেখা পেতে পারে, কিন্তু জেনারেলি এর মূর্তিও কিছু হয় না। আর এটা যে টুসু কিন্তু মূলত গান। আমাদের মানে প্রাত্যহিক জীবনে আমাদের দুঃখ সুখ, আমাদের যতগুলো ফিলিংস আছে ততগুলো কিন্তু আমরা এই টুসু গানের মাধ্যমে কিন্তু আমরা ব্যক্ত করি। সঙ্গীত বন্দনা বলা যেতে পারে। হ্যাঁ, সঙ্গীত বন্দনা। আর এদের খুব কম চাওয়া পাওয়া, ঝাড়গ্রামের মানুষ, জঙ্গলমহলের মানুষ, খুব কম চাওয়া পাওয়া। সেখানে কিন্তু টুসু একটা শস্যের দেবতা। খুব সুন্দর করে একটা সুরমূর্ধের মূর্তি আর সুন্দর করে সাজানো এই সৃজনী শিল্পগ্রাম।
কলকাতা ইকো পার্ক, নিকো পার্ক, কত রকমের পার্ক আছে, কিন্তু বোলপুরে, সুদূর বোলপুরে এসে শান্তিনিকেতন ঘুরতে এসে এই সৃজনী শিল্পকেন্দ্র বা শিল্পগ্রাম মন ভরিয়ে দিল। ঘড়িতে 12:10 শনিবার, শীতকালের দুপুর, বহু লোক ঠিক করছে একেবারে। নামেই গ্রাম, সৃজনী শিল্পগ্রাম। আসলে এটা সৃজনী শিল্প জগৎ, ভারতবর্ষকে তুলে ধরার এক অদ্ভুত সুন্দর প্রচেষ্টা, দারুণ লেগেছে। আপনারা পারলে অবশ্যই আসবেন, কারণ এখানকার যে মূল মন্ত্র দেখলাম, যেটা মূল জিনিস, মূল ব্যবস্থা, সেটা মানুষ মানুষ মানুষ। ভারতবর্ষের সাধারণ মানুষের জীবনযাত্রার বন্দনা। কবিগুরুর ভাষায়, হেতায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। একদম। আমার কুটিরে, আসলে আমার কুটির আমরা একটুখানি কালকে গেছিলাম, সেখানে যেখানে বনবিথি হেসেল, সেখানে আমরা খেলাম। তার আগে খুব একটা ভালো করে যে আমার কুটিরে আমরা ঢুকেছি তা নয়, ওই জন্যই আমরা আমার কুটিরে আমার কিছু জিনিস কেনার আছে, আমি সেখানে কিনে আছি, আপনাদেরও দেখাবো। সে আমার কুটির যে খাবারের জায়গাটা, হেসেল ঘর, সেইটা এবার সোজা গিয়ে এবার ডান দিকেই আমার কুটির পড়বে। আর আরও সোজা চলে গেলে, বেশ খানিকটা চলে গেলে কিন্তু এই বনবিথি হেসেল ঘর, কিন্তু সেটা কিন্তু আপনারা এখান থেকে নেমে হাঁটা কিন্তু রাস্তায় যেতে পারবেন না, ওটা কিন্তু একটু সময় লাগবে, একটুখানি টোটো বা গাড়ি নিয়ে নেওয়া ভালো। বনবিথি হেসেল এলাম আমার কুটির শোরুমের সামনে। এখানে কিন্তু আমার কুটির সোসাইটি আর রুরাল ডেভেলপমেন্ট থেকে একটা চা কফির একটা জায়গা করে রেখে দিয়েছে, দেখাই আপনাদের। এই হচ্ছে আমার কুটির শোরুম, আর এখানটাতে হচ্ছে একটু খাবার টাবার পাওয়া যায়, ক্যাফেটেরিয়া টাইপের। চা খাওয়া যাবে, লাল চা পাওয়া যাবে। তাই দোকান দেখলেই না মনটা তো খুশি খুশি হয়ে যায়। আর আমার কুটিরে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যতবার আসি, যতই যেখানেই যাই না কেন, মানে শান্তিনিকেতনের আমার কুটিরের জিনিসগুলো একটু হলেও ডিফারেন্ট হয়। দেখি কি এবারে কি পাওয়া যায়। বেরিয়ে যাচ্ছি আমার কুটির থেকে। এইবারে এসে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে জিনিসের পরিমাণ অনেক কম, অত ভ্যারাইটি দেখতে পেলাম না, আর প্রাইসটা একটু হলেও মার্কেটের থেকে, মানে শান্তিনিকেতনে যা পাওয়া যায় সেখানে থেকে একটু হলেও বেশি। যেমন ধরুন বাউল স্কার্ফ যেগুলো বিক্রি হয় সেগুলো 650-700 টাকা, কিন্তু বাইরে কিন্তু অনেক কম, মানে সোনাঝুরি হাটে আমিও কালকে দেখেছি, বেশ খানিকটা কিন্তু তফাৎ, আর কোয়ালিটি কিন্তু খুব একটা ডিফারেন্ট যে তা নয়। তো দু তিনটে জিনিস দেখলাম, দেখে বেরিয়ে এলাম। চট করে দেখে নেব 34 ফুট উঁচু, 34 ফিট বুদ্ধ মূর্তি। চলে এসছি আমরা দেখতে। শান্তিনিকেতন আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এরা তৈরি করেছে এই অসাধারণ সুন্দর বুদ্ধের মূর্তি। 34 ফিট উচ্চতার এই বুদ্ধের মূর্তি, সাদা রঙের। সেদিন আমরা আরও দুটো জায়গা গেছিলাম, সুরুল রাজবাড়ি আর সোনাঝুরি হাট। আজকের গল্প এখানেই শেষ করছি। রাজবাড়ি আর হাটের গল্প নিয়ে আসবো পরের পর্বে। মায়ের কাঠামো কিন্তু বানানো আবার শুরু হয়ে গেছে। ইংরেজদের সাথে এদের রমরমা ব্যবসা ছিল। ব্যবসা যেটা বনবিথি হেসেলে ছিল, ওটা বোধহয় বেটার ছিল।